নমস্কার, জানতে চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। আর আজ আমার সাথে রয়েছেন শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। শান্তনু ঠাকুর মতুয়া মহাসংঘের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য, সংঘাধিপতি, এবং তার পাশাপাশি দীর্ঘদিন ধরে লড়াই করছেন মতুয়াদের অধিকারের জন্য। নমস্কার শান্তনুবাবু, রিপাবলিক বাংলায় আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। নমস্কার শান্তনুবাবু, স্বাধীনতার পর থেকে প্রথমবার একজন ঠাকুরনগর থেকে একদম সোজা জনপথের রাস্তা দিয়ে হেঁটে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদে বসলো। মতুয়াদের কাছে এই আবেগটা ঠিক কতটা বড়? মতুয়া সম্প্রদায়ের কাছে আমার মন্ত্রিত্ব নিয়ে তো একটা আবেগ আছে। তার চাইতে বড় কথা হলো যে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীজি মতুয়া সম্প্রদায়ের একটা আইডেন্টিটি তৈরি করে দিলেন, যে আইডেন্টিটিটা অনেক আগে কেন্দ্রের কাছে পৌঁছানো উচিত ছিল। কারণ এত বড় একটা কমিউনিটি, যার ইতিহাস, যার কালচার, যার সমস্ত দিক থেকে ভারতবর্ষের একটা পজিটিভ বাতাবরণ নিয়ে এসেছিল সেই 1800 সাল থেকে, মাঝামাঝি সময় থেকে। তো এটা আমরা জানি না কেন এটা এই ইতিহাসটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছিল। শান্তনুবাবু, এর আগে আমরা দেখতাম যে উদ্বাস্তুদের নিয়ে আবেগ, এর আগে আমরা দেখতাম রিফিউজিদের নিয়ে আবেগ। আমরা দেখেছি বহু সিনেমা তৈরি হয়েছে রিফিউজিদের নিয়ে, বহু সিনেমা দেশভাগ নিয়ে তৈরি হয়েছে। কখনো মনে হয় না যে উদ্বাস্তু তো আপনারাও ছিলেন, দেশভাগের ফলে এপারে তো আপনাদেরকেও চলে আসতে হয়েছিল, আপনাদেরকে নিয়ে সিনেমা, আপনাদেরকে নিয়ে লেখালেখি, বই, পপুলার কালচারে যারা তথাকথিত বুদ্ধিজীবী রয়েছেন, যারা কলকাতার সাহেব ম্যাম বিবিরা রয়েছেন, তারা হয়তো কিছুটা হলেও উদাসীন ছিল এত বছর ধরে মতুয়াদের নিয়ে? দেখুন, দেশভাগের পরে যে কমিউনিটি দুটো সবচাইতে বেশি সাফারার সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে মতুয়া সম্প্রদায়ের মানুষ, দ্বিতীয়ত আর একটা সম্প্রদায় ছিল যারা হচ্ছে শিখ সম্প্রদায়ের মানুষ। তা ওয়েস্ট পাকিস্তানের থেকে আসা এই শিখদের বিভিন্ন সমস্যার সমাধান হয়েছে ঠিকই, কিন্তু যারা ইস্ট পাকিস্তান থেকে এসছে তাদের কিন্তু সমস্যার সমাধান করেনি তৎকালীন সময় গভর্নমেন্ট। এখন অবধি তার রেশ আমাদের টানতে হচ্ছে। শান্তনুবাবু, আমার আরেকটা প্রশ্ন আপনাকে, যে এই মুহূর্তে যেভাবে গোটা দেশ জুড়ে একটা হাওয়া বইছে, যেখানে বলা হচ্ছে যে এনআরসি হয়ে যাবে নাকি সিএএ হলে, তো এই বিষয়ে আপনি কি বলবেন? সিএএটা নিয়ে আপনাদের দীর্ঘদিনের লড়াই, এবং আপনারা বারবার, আপনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী থাকা সত্ত্বেও আপনি বারবার প্রধানমন্ত্রীকে, আমি কার্যত বলছি, চাপ দেওয়ার জায়গা তৈরি করেছেন। তো এই যে সারা দেশ জুড়ে যে এনআরসির হাওয়াটা ওঠাচ্ছে, সেইটা নিয়ে আপনি কি বলবেন? আমরা একমাত্র জানি যে আমার জেনারেশনের লোকেরা এবং মতুয়া সম্প্রদায়ের যারা জেনারেশন আছে তারা কিভাবে এটা নিয়ে লড়াই দিয়েছে, কিভাবে সেই অবস্থানগুলো পার করে এসছে, কিভাবে তারা সেই অবস্থান পার করে আজকে ভারতবর্ষে তারা বিক্ষিপ্ত অবস্থাতে আজকে উদ্বাস্তু হয়ে আছে। তার ব্যথা যে বুঝবে সেই এটা নিয়ে নিরপেক্ষ বিচারে কথা বলবে। তাই আমার মনে হয় যে সিএ ইমপ্লিমেন্টেশন অবশ্যই হবে। মাননীয় গৃহমন্ত্রীজিও এ বিষয় নিয়ে বহুবার ব্যক্ত করেছেন। মধ্যে ওনার দপ্তর থেকেও বিভিন্ন অন দ্য রেকর্ড ওনার দপ্তর থেকে অফিসিয়ালি সে কাগজ বা রিপোর্ট বেরিয়েছিল যে আমরা এটা নিয়ে ভাবছি। তো আমরা আশাবাদী যে সিএ হবে। সিএ হওয়া নিয়ে আমাদের কোনো এখানে মতানৈক্য নেই বা আমাদের কোনো দ্বিধা নেই। সিএটা হবে। মাননীয় প্রধানমন্ত্রীজির সঙ্গে এই বিষয় নিয়ে কথা হচ্ছে। আপনাদেরই অনেক অনেক সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু হয়তো আপনার সমর্থক না, কিন্তু তারা সিএটা চান, এবং তারা চান যে আপনি একটা ডেট বলুন যে ডেটে সিএটা হবে। শান্তনু ঠাকুরকে আজকে আমি জানতে চাই বাংলা যে সিএটা, নাগরিকত্ব সংশোধনী যে আইন, সেই আইনটা কবে প্রণয়ন হবে এবং মতুয়ারা কবে নাগরিকত্ব পাবে? দেখুন, সিএ আর এনআরসির ভিতরে তফাৎ আছে। আমাদের ইস্যু এনআরসি নিয়ে নয়, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন ওটা আলাদা বিষয়। কিন্তু সিএ যে কারণে হয়েছে তার ভিত্তি হচ্ছে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে যারা ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে যারা আশ্রয় নিয়েছে ভারতবর্ষে, তাদের জন্য এই ক্লজ বা আইনটা তৈরি করা হয়েছে। তার মানে এই নয় যে এ পাশের যারা সংখ্যালঘু আছে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে,
অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরা যে প্রোপাগান্ডা তৈরি করছে, যে তাদেরকে সুড়সুড়ি দিচ্ছে, যে কারণে বিভিন্ন আন্দোলন হলো, শাহিনবাগের মতো আন্দোলন হলো, এটার কোনো ইস্যুই নেই। ইস্যুই ভারতবর্ষে জরুরি। ন্যাশনাল রেজিস্টার সিটিজেন যদি ভারতবর্ষের আয়ত্তে না তৈরি করা হয়, তাহলে ইললিগালি অনেক রকম ভারতবর্ষে কর্মকাণ্ড চলছে, বা সেগুলো সে চলছে বলতে চলবে, বা এগুলো হবে, এগুলো তো সরকারের দায়িত্ব প্রোটেকশন দেওয়ার। বলছেন বাংলা এনআরসি জরুরি, কি আছে আমাকে অপোজিশনরা একটু বলুক। শান্তনুবাবু আপনি বলছেন বাংলা এনআরসি জরুরি। বাংলায় না শুধু ভারতবর্ষে জরুরি, এটা ভারতবর্ষের সিকিউরিটির জন্যে, এটা ভারতবর্ষের সিকিউরিটির জন্য ভারতবর্ষে জরুরি। বাংলার যা অবস্থা তাতে বাংলায় তো জরুরি অবশ্যই, কিন্তু আমাদের উদ্বাস্তুদের মেন ইস্যু যেটা, সেটা হচ্ছে সিএএ। ঠিক আছে, তো আমি মনে করি যে আমার সম্প্রদায়ের মানুষরা যেটা জানতে চাইছে সিএএ, দেখুন আমি ভারত সরকারের একজন মন্ত্রী হিসেবে অবশ্যই আমি দায়ী, আমি রেসপন্সিবল যে সিএ কবে হবে বা কি হবে। সিএ রুল ফ্রেম করে হঠাৎ করে ইমপ্লিমেন্ট করে দিলে সেটা সোসাইটির সঙ্গে কতটা অ্যাডজাস্টমেন্ট হবে বা ওটা যুক্তিযুক্ত হবে, সেটাও তো বিচার করা প্রয়োজন। কিন্তু বিরোধীরা বলছেন সিএএ এনআরসি যেটা সমাজের সাথে অ্যাডজাস্টই হলো না, সেখানে তো আবার বিক্ষোভ হবে, সেখানে তো না, সেগুলো আমি যাচ্ছি না প্রসঙ্গে, ওটা তো আছে, ওগুলো তো আমাদের স্বরাষ্ট্র দপ্তরের বিষয়, অত বিষয় তো আমি এখানে বলবো না। আমি জাস্ট সিএ ইস্যুটাকে নিয়ে বলছি যে এটা কিভাবে ইমপ্লিমেন্ট হওয়াটা জরুরি। তো সমাজভিত্তিক এবং ভৌগোলিক বিচারে সিএটা ইমপ্লিমেন্ট হওয়া জরুরি, যার জন্য সিএ রুল ফ্রেম করাটা ওই তত্ত্বের উপরে, ওই আধারের ভিত্তিতে করা উচিত। আমার মনে হয় একটু সময় যখন লেগেছে, আর একটু সময় লাগবে। এক্স্যাক্ট টাইম তো কোনো কিছু দেওয়া সম্ভব নয় এভাবে যে কবে হবে, তবে কয়েক মাসের মধ্যেই এটা ইমপ্লিমেন্ট হওয়া হবে, সেটা আমরা সম্পূর্ণভাবে আশাবাদী, এবং মাননীয় গৃহমন্ত্রীজির সাথে সেভাবে কথা হয়েছে, এটা আমি অ্যাসিওর করলাম বিষয়টা। শান্তনুবাবু, কাশ্মীর ফাইলস নিয়ে গোটা দেশে আলোড়ন পড়ে গেছে। কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশার কথা যেখানে বর্ণিত হয়েছে, কোথাও গিয়ে মনে হয় যে মতুয়াদের নিয়েও একটি মতুয়া ফাইলস তৈরি করা উচিত ছিল। একটা ওরাকান্দি থেকে ঠাকুরনগরের ফাইল তৈরি করার কথা ছিল, যেটা হয়তো কোনো পরিচালক এখনো তৈরি করে উঠলেন না। অবশ্যই, যেহেতু পূর্ব পাকিস্তান বলে একটা দেশ, মানে একটা জায়গা তৈরি হয়েছিল পাকিস্তানের সাথে, সেখানের মানুষকেও তুলে ধরা দরকার। অবশ্যই এটা প্রয়োজন যে তাদের ইতিহাস এবং সংস্কৃতিও ভারতবর্ষকে সমৃদ্ধ করেছিল, সে বিষয়ও তুলে ধরা অবশ্যই দরকার। হতে পারে তারা পিছিয়ে পড়া সমাজের মানুষ বা পিছিয়ে রাখা সমাজের মানুষ, তাই বলে তো তাদের এভাবে নেগলেক্ট করা ঠিক হবে না। শান্তনুবাবু, বারবার তৃণমূল কংগ্রেসের যারা নেতা মন্ত্রী তারা বারবার যে কথাটা বলেন যে আজকে বিজেপি, আজকে শান্তনু ঠাকুর এত কথা বলছেন মতুয়াদের নিয়ে, কিন্তু প্রথম মতুয়াদের নিয়ে যারা কথা বলেছিল, প্রথম যিনি মতুয়াদের নিয়ে কথা বলেছিলেন, হাইলাইটে মেইন স্ট্রিমে মতুয়াদের আন্দোলনকে নিয়ে এসেছিলেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও গিয়ে কি আপনিও কৃতজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে মতুয়া সম্প্রদায়ের মানুষরা বিশ্বাস রেখেছিলেন যে উনি সিএ নিয়ে পার্লামেন্টে ওনার সাংসদরা বলবেন, কিন্তু সেটা মিথ্যাচারে পরিণত হয়েছিল, যে কারণেই মতুয়ারা মুখ ফিরিয়ে নিয়েছিলেন আমাদের মাননীয়ার তরফ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে। এটা উনি নিজেও অস্বীকার করতে পারবেন না। আর যদি বলেন ডেভেলপমেন্টের কথা, ঠাকুরবাড়িতে ডেভেলপমেন্টের আমরা তেমন কিছু দেখতে পাইনি ওনার শাসনকালীন অবস্থাতে, তেমন কিছু দেখিনি। ওই একটা ঘাট উনি করে দিয়েছিলেন বটে, এটা মতুয়াদের জন্য কোনো উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করেননি। যদি ডেভেলপ, শুনুন আমার কথা শেষ করতে দিন, যদি উনি মতুয়াদের জন্য উন্নয়ন করে থাকেন তাহলে মতুয়ারা ওনাকে ক্রেডিট দেবেন, আর যদি উনি দ্বিচারিতা করে থাকেন তাহলে তারও কুফল উনি ভোগ করবেন। এটা আমি বলতে যাব না, এটা মতুয়া সম্প্রদায়ের মানুষরা জবাব দিয়েছে, এবং উনিও ভোট পরবর্তীকালে মতুয়াদের উপরে ওনার যারা অনুগামী আছে তারা অত্যাচার করে বুঝিয়ে দিয়েছে যে মতুয়ারাটা কত কাছের তৃণমূলের কাছে, সেটা তৃণমূলের যারা আছে তারা অত্যাচার করে বুঝিয়ে দিয়েছে। বাবু, তৃণমূল কংগ্রেস তো এটাও বলে যে আপনাদের এই নাগরিকত্ব পাইয়ে দেওয়ার যে প্রতিশ্রুতি, সেটা আসলে ভোটের সময় আপনাদের গাজর দেখানোর মতন, আসলে আপনারা কিছু করবেন না। গাজর তো উনি দেখিয়েছেন, তাহলে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন? সেসব রেকর্ডগুলো আছে আমাদের কাছে। উনি এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সংসদে উনি
সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে কথা বলবেন, উনি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সদস্য হয়েছিলেন তার জন্য, সেসব লিখিত আছে আমাদের কাছে, দিতে পারবো, আমার কাছে আছে সেগুলো, ধরে রাখা, গল্প দিলে হবে না। আর দ্বিতীয় কথা, সবচেয়ে বড় ইস্যু সেটা আপনাদের শুনতে হবে, যদি সিএ এর প্রয়োজন না হয়, যদি শুধু ভোটার কার্ডেই সিটিজেনশিপ প্রুভড হয়, প্রমাণিত হয়, তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জবাব দিক যে যখন কোনো ব্যক্তি, আমাদের সম্প্রদায়ের মানুষরা পাসপোর্ট করতে যাচ্ছে, তখন 70 সালের আগে তার দলিল চাওয়া হয় কেন? এই প্রশ্নের জবাব আগে মুখ্যমন্ত্রী দেবে। এটা ছাড় করে দিক, উনি সিটিজেন তো সবাই ভোটার কার্ডে, কেন ওনার ডিআইবি ইনকোয়ারিতে 70 সালের আগের দলিল লাগছে? দ্বিতীয় নাম্বার, কেন জিআরপি সিটিজেনশিপ অ্যাক্টের আয়তায় এনে আজকে আমাদের সম্প্রদায়ের মানুষদের ধরে ধরে জেলে পুরছে? এটার জবাবও মাননীয় মুখ্যমন্ত্রী দিতে হবে। আমাদের সম্প্রদায়ের মানুষ যারা রেলে চড়ছে, বিশেষ করে বর্ডার এরিয়াতে, বিশেষ করে তাদেরকে জিআরপি ধরছে সিটিজেনশিপ অ্যাক্টের আয়তায়, বলছে আপনি ভারতীয়, বলছে আমি ভারতীয়। তা কি কার্ড আছে আপনার? ভোটার কার্ড দেখালেন, ভোটার কার্ডে চলবে না, আপনি সিটিজেন সেটা প্রুভ করুন। জিআরপি বলছে এরকম হাজারো হাজারো প্রুফ আমাদের কাছে আছে। তো মাননীয় মুখ্যমন্ত্রীকে এগুলো কখনো ফলো করেছেন, নাকি শুধু হাওয়ায় কথা বলছেন আপনি? মানে আপনি বলছেন যে পশ্চিমবঙ্গে মতুয়াদের উপরে যে অত্যাচারগুলো হচ্ছে সেগুলো আসলে স্টেট স্পন্সর্ড, এটা বড় অভিযোগ। শুধু মতুয়া নয়, উদ্বাস্তু মানুষ যারা, ওপার বাংলা থেকে আগত যারা মানুষ, তার মধ্যে বহু সম্প্রদায়ের মানুষ আছে, শুধু মতুয়া নয়। নমশূদ্র থেকে শুরু করে, রাজবংশী থেকে শুরু করে আরও যে 36টা জাতি আছে আমাদের পিছিয়ে পড়া সম্প্রদায়, এবং আদার কাস্টের মানুষরাও আজকে এতে সাফারার। বাংলাদেশ হলো সাংবিধানিক, তখন সেখানে যে রিলিজিয়াস পারসিকিউশন যেটা হয়েছে, তাতে বহু মানুষ ভারতবর্ষে আশ্রয় নিয়েছে, এবং সেখানে ইন্দিরা এবং মুজির একটা চুক্তি হয়েছে। এইগুলো জানেন না, ইতিহাস না জানলে হবে না। মাননীয়রা ইতিহাস জানেন না, এই ইতিহাসগুলো জানানোর দায়িত্ব তো আপনাদের। দুদিন এসেছেন কেন্দ্র রাজ্য সবার তো ইতিহাস জানানোর দায়িত্ব। 50 বছর আগে বা স্বাধীনতার সময় অবশ্যই আমাদের দায়িত্ব। তো এতদিন ধরে ইতিহাসটা, মতুয়াদের ইতিহাসটা কারা ঢেকে রাখার চেষ্টা করেছে? কেন্দ্র সেই জন্যই তো কারা চেপে রাখার চেষ্টা করেছে মতুয়াদের ইতিহাস? অবশ্যই সেন্ট্রালে যারা পাওয়ারে ছিল আমাদের সরকারের আগে, রাজ্যে যারা ক্ষমতায় ছিল, রাজ্যে 2 টার্মস 35 বছর বামফ্রন্ট ক্ষমতায় ছিল, আজকে 15 বছর আজকে টিএমসি ক্ষমতায় আছে। এই সমস্ত ইস্যু কোনোদিনও তুলেছেন কি? তোলেননি। তাহলে আপনি এবার বলুন যে সিটিজেনশিপটা জরুরি কি জরুরি নয়? এটা বাংলার মানুষ বলুক, সিটিজেনশিপ জরুরি কি জরুরি নয়। যেই কথাগুলো আপনি এখানে এসে বললেন, সেই কথাগুলো যদি সত্যি হয়, তাহলে বাংলার মানুষ ঠিক করুক যে সিটিজেনশিপ, মতুয়াদের নাগরিকত্ব জরুরি না জরুরি নয়। একদমই সঠিক কথা। আর একটা কথা আপনাকে বলি, বলুন। বড়মা বীণাপাণি ঠাকুর 2004 সালে প্রথম এই সিএবি নিয়ে আন্দোলন করেন শহীদ মিনার ময়দানে। 2010 সালে এই সিএবি নিয়ে ধর্মতলাতে মেট্রো চ্যানেলের ওখানে আমাদের ওখানে আন্দোলন হয়। এগুলো সব কি মিছে কথা? তা বড়মা জানতেন না যে কি নিয়ে আন্দোলন করেছে? যে বড়মাকে ওনারা এত তোল্লা দিয়েছেন, সে বড়মা জানতেন না যে উনি কোন আন্দোলনটা করছেন? বলছেন যে এত বছর ধরে যে ইতিহাসটাকে সরিয়ে রাখার চেষ্টা হয়েছে, যে ইতিহাসটাকে চাপা দিয়ে রাখার চেষ্টা হয়েছে, তাতে হয়তো কোথাও গিয়ে আগের সরকারগুলো এর জন্য দায়ী। কোর্স দায়ী, একদমই তাই। যদি কেউ রেসপন্সিবল হয়, বামফ্রন্ট পরিচয়ই করায়নি মতুয়া সম্প্রদায়ের মানুষ কারা। এত বড় একটা ধর্মীয় মেলা হয়, কোনোদিনও বামফ্রন্ট অ্যাড্রেস করেনি, কোনোদিনও আজকে মিডিয়াতে ফোকাস পায়নি এই সম্প্রদায়ের মানুষের মেলা বলে, নিম্ন সম্প্রদায়ের মানুষের মেলা বলে এটাকে নেগলেক্ট করা হয়েছে, অবহেলা করা হয়েছে। আর ওই সরকারের সম্পূর্ণ রূপ বা প্রতিফলন আমরা এই সরকারেও দেখতে পাচ্ছি বর্তমান রাজ্য সরকারের থেকে। কিন্তু বামফ্রন্টও তো আপনাদের প্রতি সহানুভূতিশীল ছিল। যে শহীদ মিনার ময়দানের সভার কথা বললেন, বীণাপাণি দেবীর বড়মার সভার কথা, সেখানে তো বামফ্রন্টের প্রতিনিধিরাও উপস্থিত ছিল, গৌতম দেব উপস্থিত ছিল সেখানে। দেখুন, জুতো মেরে গরুদান করলে তাকে রেসপেক্ট বলা হয় না, ঠিক আছে? আমি আর কিছু বলতে চাই না, বুঝেছেন নিশ্চয় এটা নিয়ে। ওদের সম্পর্কে বলাও মানে হয়ে যাবে।
ওদের হাইলাইট করা হয়ে যায়। আমরা বারবার ভারতীয় রাজনীতিতে একটা শব্দ শুনেছি, ভোট ব্যাংকের রাজনীতি। এখন আপনারাও সেই ভোট ব্যাংকের রাজনীতিতেই পরিণত হয়ে গেলেন, আপনারাও ভোট ব্যাংক হয়ে গেলেন শান্তনুবাবু। দেখুন, ইতিহাসের প্রথমবার কোনো কেন্দ্রীয় সরকার এতগুলো এক্সপ্রেসের ব্যবস্থা করে দিয়েছে মতুয়াদের। যদি এটাকে রাজনীতি মনে হয় রাজনীতিবিদদের, তাহলে এটা রাজনীতি। কেন্দ্রীয় সরকার জাহাজের ব্যবস্থা করে দিয়েছে মতুয়াদের আন্দামান থেকে আসার জন্য, তাহলে এটা যদি রাজনীতি মনে হয় তাহলে রাজনীতি। ভারতবর্ষের কোনো প্রথম প্রধানমন্ত্রী যিনি মতুয়া ধর্ম মহামেলা সম্পর্কে অ্যাড্রেস করেছেন এবং ভারতবাসী তথা বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন, এটা রাজনীতি মনে হলে এটা রাজনীতি। ভারতবর্ষের কোনো প্রথম প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশে গিয়ে ইন্টারন্যাশনালি মতুয়া সম্প্রদায়কে তুলে ধরেছেন, এটা যদি রাজনীতি মনে হয় তাহলে এটা রাজনীতি। ভারতবর্ষের কোনো প্রথম প্রধানমন্ত্রী যিনি তার বিজেপি ব্যানারে ঠাকুরবাড়িতে না এসে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ব্যানারে এসে মতুয়া মহাসংঘকে তুলে ধরেছে, এটা যদি রাজনীতি মনে হয় তাহলে এটা রাজনীতি। এবং আপনি বলছেন এই রাজনীতিটা ঠিক, এই ভোট ব্যাংকের রাজনীতিটা ঠিক। যারা এই রাজনীতি কথা বলছে তারা সবচাইতে পরিবারতন্ত্রের রাজনীতি করেছে এবং পরিবারতন্ত্রের রাজনীতি করে ভারতবর্ষের সংস্কৃতিকে শেষ করেছে, ভারতবর্ষের সভ্যতাকে শেষ করেছে, ভারতবর্ষকে শিক্ষার প্রেক্ষাপটকে শেষ করেছে, সম্পূর্ণ শেষ করেছে। শান্তনুবাবু, কাশ্মীরি পণ্ডিতরা বারবার চিৎকার করে বলেন যে আমাদের সাথে কি কি হয়েছিল সেগুলো শোনো, সেগুলো দেখো, সেগুলোকে মনে রাখো। মতুয়াদের সাথে পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে আসার সময় পূর্ববঙ্গে কি হয়েছিল, পূর্ববঙ্গ থেকে তাদের কেন চলে আসতে হয়েছিল, তার জন্য আপনারা কি সঠিকভাবে সেই সমস্ত কিছু মনে রাখার, মনে করানোর দায়িত্বটা আপনারা কি পালন করছেন শান্তনুবাবু? 1946-এ পিয়ার ঠাকুর মহাশয় তখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়ার মেম্বার ছিলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়ার মেম্বার ছিলেন, বি.আর. আম্বেদকর মেম্বার ছিলেন। যখন দেশভাগ হয় তখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে একটা রেজুলেশন তৈরি করা হয়েছিল যে দেশভাগ হবে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। যেভাবে বাংলাদেশের ম্যাপটা করা হয়েছিল তাতে এই সম্প্রদায়ের মানুষরা ভারতবর্ষের আঙিনা থেকে বাইরে বেরিয়ে পূর্ব পাকিস্তানি হচ্ছিল। সেটা হচ্ছে বাখরগঞ্জ, খুলনা, ফরিদপুর, যশোর। এই 4টে জেলায় মতুয়া তথা হিন্দু মানুষের সবচাইতে বেশি বাস ছিল, প্রায় 70-80% মানুষ ছিল। আমার প্রশ্ন একটা, যে যদি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগ হয়ে থাকে তাহলে এই বর্ণের মানুষরা বা এই ধর্মের মানুষরা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষে আশ্রয় পেল না কেন এই 4টে জেলা? এই প্রশ্নের উত্তর কে দেবে? কংগ্রেস? আপনারাও উদ্বাস্তু, আপনারাও দেশভাগের যে যন্ত্রণা, সেই দেশভাগের যন্ত্রণা দেখেছেন, আপনারাও ছিন্নমূল হয়ে এদেশে এসছিলেন এবং এখানে এসে খড়কুটোর মতন এদেশের সামান্য কিছু মাটি আঁকড়ে বাঁচার চেষ্টা করেছিলেন। এখনো আপনাদের সেই মাটির অধিকার, সেই মাটির নাগরিক হওয়ার জন্য বারবার লড়াইটা করে যেতে হচ্ছে। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে এই লড়াইয়ের তীব্রতা আরও বাড়াবেন, না কোথাও গিয়ে মনে হচ্ছে আপনি, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে জিজ্ঞেস করছি, যে আপনি এবার হয়তো স্ট্রেট প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাইকে বলবেন অনেক হয়েছে, এবার অন্তত আমাদেরকে নাগরিকত্ব দিন আমাদের? দেখুন, ভারতবর্ষের প্রথম উদ্বাস্তু কলোনি হচ্ছে এই ঠাকুরনগর, যার নাম ছিল ঠাকুর ল্যান্ড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড। এটা হয়তো বা কারুরই জানা নেই, জিজ্ঞেস করে দেখবেন কোনো তৃণমূল কংগ্রেসের লিডারের কাছে। মতুয়ার অধিকার নিতে এসেছে এরা। তো বিষয় হচ্ছে যে ভারতবর্ষের প্রথম উদ্বাস্তু কলোনি গঠন হয়েছিল 1948 3 মার্চ। তখনও সংবিধান তৈরি হয়নি, যে কারণে সেই ইংলিশ পিরিয়ড ইংলিশ নাম দিয়ে সেটাকে ঠাকুরল্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড করতে হয়েছিল। পরবর্তীতে 51 সালে যখন নতুন করে সংবিধান হয় তখন এটাকে আবার চেঞ্জ করে ঠাকুরনগর রেজুলেশনে আনা হয়। এগুলো ইতিহাস জানতে হবে ঠাকুরনগরের। তো ভারতবর্ষে তখনও কোনো উদ্বাস্তু কলোনি তৈরি হয়নি যখন ঠাকুরনগর তৈরি হয়েছে। তো এটা আমাদের দাবি, এটা তো আমার একার ইস্যু নয়। অনেকে জিজ্ঞেস করছেন যে আপনি নিজেও তো মতুয়া সম্প্রদায়ের, যদি আপনি নাগরিক না হন ভারতবর্ষে তাহলে আপনি ভারতের মন্ত্রী হলেন কি করে? ভারতের মন্ত্রী একজন হয়ে যাচ্ছে কিন্তু সে ভারতের নাগরিক নয়, আপনি তো অলরেডি নাগরিক ভারতের। না, গুড কোশ্চেন, ভালো কোশ্চেন করেছেন। দেখুন, এর অনেকগুলো স্তর ছিল। আমার ঠাকুরদা যখন এসছেন তখন 1948-এ এসছেন, তখন উনি মাইগ্রেশন করে ভারতবর্ষে ঢুকেছেন। অর্থাৎ মাইগ্রেশনের ভ্যালু এবং মিনিং যদি কেউ বুঝে থাকে তাহলে সে অবশ্যই বুঝবে যে মাইগ্রেশনের মিনিংটা কী। তো মাইগ্রেশন করে যারা যারা ভারতবর্ষে এসছেন তারা তো ভারতবর্ষে ও পাশের প্রপার্টি ডিক্লিয়ারেশন দিয়েই এসছেন।
এবং সেই পরিমাণে ভারতবর্ষের যে উনি থাকবেন চিরস্থায়ী যে উনি সিটিজেন হলেন সেটা তো উনি ডিক্লারেশন দিয়েই এসছেন, তখন তো সেই প্রভিশন ছিল। অতএব যারা বলছে যে শান্তনু ঠাকুর নাগরিক নয়, শুধু শান্তনু ঠাকুর নাগরিক নয়, তার ঠাকুরদার নাগরিক, তার বাবা নাগরিক এবং সেও নাগরিক। কারণ আরও একটা ইন্টারেস্টিং ঘটনা বলি, পিয়ার ঠাকুর মহাশয়ের সার্টিফিকেট আপনাদের যদি আমি দেখাই তাহলে আপনারা অবাক হবেন যে ওনার প্রত্যেকটা ডিগ্রি, ধরুন মাধ্যমিক ডিগ্রি, তখন যেটা মেট্রিকুলেশন ছিল, যেটা হায়ার সেকেন্ডারি ছিল, যেটা গ্রাজুয়েশন ছিল, সব ক্যালকাটা ইউনিভার্সিটি, যেটা এমএ ছিল এবং যেটা ব্যারিস্ট্রি সেটা ফ্রম লন্ডন থেকে ছিল। তো উনি কলকাতাতে পড়াশুনো করেছেন, উনি হঠাৎ করে পূর্ব পাকিস্তানি হয়ে গেলেন এবং ওনাকে মাইগ্রেশন করে রিফিউজি হিসেবে ভারতবর্ষে ঢুকতে হলো। অদ্ভুত লাগে আমার কাছে এই সমস্ত কালচার আর ট্রেডিশন। মতুয়া সম্প্রদায় তারা বিভক্ত নয়, একই সাথে একই সুরে মতুয়া সম্প্রদায় চোখে চোখ রেখে, আগে একটা সময় আমরা দেখেছিলাম এই বাংলা থেকেই ডাক উঠেছিল যে অন্ন চাই প্রাণ চাই। মতুয়া সম্প্রদায় কি চোখে চোখ রেখে সরকারগুলোর থেকে একটা কথাই বলতে পারবে যে আমাদের নাগরিকত্ব চাই? নাগরিকত্ব তো আমি আপনাদের আবার বলি, নাগরিকত্বের আইন কিন্তু সাংবিধানিকভাবে হয়ে গেছে, এটাকে মিসইউজ করা হচ্ছে বারে বারে। ভারতবর্ষের সংবিধানে নাগরিকত্ব অলরেডি ইমপ্লিমেন্টেড। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটাকে কমপ্লিটলি সময় সুযোগ নিয়ে কয়েক মাসের মধ্যে, কিছুদিনের মধ্যে এটাকে সুযোগ বুঝে এটাকে করা হবে। এরকম নয় যে আপনাদের কথায় বা সাধারণ মানুষের কথায় এটা ইমপ্লিমেন্ট করার সমতুল্য। এটা আমি বলেছি ভৌগোলিক প্লাস সংস্কৃতি, কালচার, কৃষ্টির বিচারের ভিত্তিতে তৈরি হবে। হয় না যে হঠাৎ করে একটা আমি রুল ফ্রেম করে ইমপ্লিমেন্ট করে দিলাম, সেটা পরবর্তীতে আরও বেশি সমস্যা তৈরি করে নিয়ে এলো। আমরা রেসপন্সিবল, ভারতবর্ষের মন্ত্রী হিসেবে আমি রেসপন্সিবল, সকলে রেসপন্সিবল। তো আমরা যখন বলছি সেটা ইমপ্লিমেন্টেশন হবে এবং আমার সমাজকে আমি বোঝানোর চেষ্টা করছি। বেশ অনেক ধন্যবাদ শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, রিপাবলিক বাংলার সাথে কথা বলার জন্য। জানতে চাই বাংলা আজ এ পর্যন্তই। অন্য সব খবরের জন্য চোখ থাকুক রিপাবলিক বাংলায়। কথা হবে চোখে চোখ রেখে।